আমি যাবই। যাবি না? যাব। যাবি না? যাব। আধার চাঁদনির প্রতিটা বিপরীত কথায় হাতের চাপ বৃদ্ধি করে, তবুও চাঁদনি টলে না। আধার নিজেই অতিষ্ঠ হয়ে ছেড়ে দিল ওকে। ছাড়া পেয়ে চাঁদনির মনে হলো ও নিজের জান ফিরে পেয়েছে। এতক্ষণ কবজির কাছে আটকে ছিল সেটা। বাম হাতে ডান হাত চেপে ধরলো চাঁদনি, বড় বড় করে শ্বাস ফেলতে থাকলো। আধার চোখ ছোট ছোট করে তাকালো চাঁদনির দিকে। তুই এখনো নিজের জেদে অটল থাকবি? তুই আমাকে ফেলে চলে যাবি? যাব না। সত্যি? আধার খুশি হয়ে বলল। হুম। আধার এগিয়ে গিয়ে জড়িয়ে ধরল চাঁদনিকে। এই প্রথমবার চাঁদনি ছাড়াতে চাইল না। ও এটা এমনিতেই বলেছে, নয়তো আধার সেম কথা পুরো দিন জপতে থাকতো। পুরো দিন সেম কথা বলে বলে ওর কানের 12টা বাজিয়ে দিত। এর চেয়ে প্রথমে এক কথা বলে শেষে উল্টো যাওয়ার বুদ্ধিমানের কাজ। এসব ধোঁকাবাজি তো ও আধারের থেকেই শিখেছে। আধার নিজের বুক থেকে ছাড়ালো ওকে। এক হাতে চাঁদনির থুতনি চেপে ধরে বলল, মিথ্যা বলছিস না তো? না। তাহলে আমি চাচুকে গিয়ে বলে আসি তুই যাবি না। তোমার বলার দরকার নেই, আমি বলবো। তুই পরে উল্টে যাবি না তো? হুম, আমি নিজের দেয়া কথা রাখি। আধার খুশি মনে বিজয়ী বিজয়ী একটা ভাব নিয়ে বেরিয়ে গেল। চাঁদনি লম্বা শ্বাস ছাড়ল। প্রথমবার ও নিজের দেওয়া কথা রাখবে না। প্রথমবার ধোঁকাবাজি করবে। যে উঠতে বসতে গিরগিটির মতো রং বদলাতে পারে, তার সাথে সামান্য মিথ্যাচার বড় কোনো বিষয় না। আধার পুরো দিন খুব নিশ্চিন্তে ছিল। চাঁদনি যখন একবার বলে দিয়েছে যাবে না, তার মানে ও যাবে না। চাঁদ কখনো মিথ্যা বলে না। ওর ধারণা ছিল চাঁদনি বোধহয় এবারে একটু বেশি তেরামি করবে, কিন্তু মেয়েটা এত সহজে মেনে যাবে ভাবেনি ও। আকিব শিকদার রেডি হয়ে বসে আছে সোফার উপর। আধার তার বিপরীত পাশের সোফায়। ও মনে মনে হাসছে, শুধু শুধু ওর চাচা অপেক্ষা করছে, কিন্তু তার মেয়ে তো যাবে না। আচ্ছা, এটা কি আধার বলে দেবে? না থাক, চাঁদনি বলুক। ও কেন বলতে যাবে? আকিব শিকদার হাত ঘড়ি দেখে আধারের দিকে তাকিয়ে বলল, চাঁদ তো এখনো নামলো না আধার। মনে হয় ও যাবে না চাচ্চু। আকিব শিকদার সোজা হয়ে বসলেন, ভ্রু কুঁচকে বললেন, অবশ্যই যাবে ও। ঢাকায় আসার পর থেকে আমাকে ফোন দিয়ে কান্নাকাটি করছিল গ্রামে ফিরে যাওয়ার জন্য। আর এখন নিয়ে যাওয়ার জন্য এসেছি, যখন যাবে না। আধার বাচ্চাদের মতো ঠোঁট উল্টালো, দুহাত উঁচিয়ে বোঝালো ওর আইডিয়া নেই। একটু সময় পর চাঁদনিকে রেডি হয়ে নিচে নামতে দেখা গেল। আধারের হাসি বন্ধ হলো নিমিষেই। কপালে ভাঁজ ফেলে তাকালো ওর দিকে। অথচ চাঁদনি নিচে নেমে আকিব শিকদারকে বলল, আমি রেডি, চলো। আধার হা করে তাকালো চাঁদনির দিকে, কিছুটা চিল্লিয়ে বলল, এই বেয়াদব, তুই না বলেছিস যাবি না? কখন বললাম? আমি তো কাল থেকেই বলে আসছি যাব। স্বাভাবিক কণ্ঠে বলল চাঁদনি, যেন ও আধারকে কোনো রকম প্রমিস করেনি। আধার এসব কথা থেকে বলছে। আধার আগুন দৃষ্টিতে তাকালো ওর দিকে। চাঁদনি গা ছাড়া ভাবে তাকালো, পরপর মুখ বাঁকালো। আধারের মন চাইলো চাঁদনির গলা টিপে দিতে। আকিব শিকদার না থাকলে এক্ষুনি বোধহয় গলা চিপে দিয়ে ধরতো। আকিব শিকদার তাড়া দিলেন, চলো বের হওয়া যাক, আবার ট্রেন মিস হয়ে যাবে। চাঁদনি ঘাড় বাঁকালো। আকিব শিকদার দ্রুত পায়ে বেরিয়ে গেলেন। চাঁদনি বেরোনোর আগে চ্যাম দৌড়ে আসলো ওর কাছে। পায়ের সাথে নিজের লোমশ গা বুলাতে থাকলো। করুণ স্বরে ডাকলো বার কয়েক। চাঁদনি হাঁটু মুড়ে বসে জড়িয়ে ধরলো ওকে। মলিন হেসে বলল, থ্যাংক ইউ ফর দ্য কোম্পানি। ভাগ্যিস তুমি ছিলে, নয়তো এই একা বাসায় আমি একাকিত্বে শেষ হয়ে যেতাম। বিশ্বাস করো, এই বাড়ির সদস্যদের মধ্যে আমি সবচেয়ে বেশি মিস করব তোমাকে। খুব মনে পড়বে আমার তোমার কথা, চ্যাম্প। আমি চলে যাচ্ছি বাচ্চা, তোমার সাথে আমার বোধহয় আর দেখা হবে না। কেন? মরে যাবি তুই? খেকিয়ে বলল আধার। চাঁদনি উঠে দাঁড়ালো, চোখ মুখ কুঁচকে বলল, মরবো কেন? হ্যাঁ, মরবো কেন? আর আসবো না, বুঝছো? সারা জীবনের জন্য গেলাম। হুম রে, শখের দেখি কমতি নাই। যেভাবে ধোকা দিয়ে যাচ্ছিস না, সব মনে রাখলাম। সুদে আসলে ফেরত দেব তোকে শয়তান। এক্সামটা শেষ হতে দেখালি। চাঁদনি তাকালো আধারের দিকে, বিষম চিত্তে বলল, আধার ভাই, আমার পাখি দুটোকে দেখো, ওদের একটু পরপর দানা আর পানি দিতে হয়। পারবো না। তাহলে আমি নিয়ে যাই ওদের। ধরে দেখ, ওই খাঁচা সহ তোকে ঘরবন্দি করব। বেইমানের ঘরের বেইমান। এত বড় বেইমানি করতে পারলি আমার সাথে?
8 মাস একটা বেঈমানকে পারলাম আমি। ছি, মিথ্যুক, এত বড় প্রতারণা কার থেকে শিখলি? তুই তো এসব ছলাকলা জানতি না। তোমার থেকেই শেখা। মিথ্যে না বললে সারাক্ষণ যাবি যাবি না করে প্যান প্যান করতে। আমি আমার মাইন্ড ফ্রেশ রাখতে চেয়েছিলাম। আধার এগিয়ে গিয়ে ধুম করে চাপড় বসালো ওর পিঠে। চাঁদনি ব্যথায় চোখ মুখ কুঁচকে ফেলল, চেঁচিয়ে বলল, যাওয়ার আগেও তুমি আমার সাথে এমন করবে? ইউ ডিজার্ভ ইট। তোরে তো আমার মেরে ফেলতে মন চাচ্ছে। আধার গটগটিয়ে বেরিয়ে গেল। চাঁদনি ওর পিছু পিছু হাঁটা ধরল। গাড়ি চলছে তার নিজ গতিতে। নভেম্বর মাস, কয়েকদিন ধরে কিছুটা শীত পড়ছে। দিনে গা ঝলসানো রোদ থাকলে রাতে ঠান্ডা বাতাস বহমান থাকে। কুয়াশার চাদরে মুড়িয়ে যায় প্রকৃতি। আকিব শিকদার পেছনের সিটে বসেছেন, আধার ড্রাইভ করছে। তার পাশের সিটে বসে আছে চাঁদনি। চাঁদনি পিছনে বসতে চেয়েছিল ওর বাবার সাথে, আধার জোর করে বসিয়েছে ওর পাশে। ছেলেটার লজ্জা নেই, ভয় ডর কিছুই নেই। ওর কথা না শুনলে দেখা যেত আকিব শিকদারের সামনেই বেফাস কিছু বলে দিত। জানালা খোলা, হুড়মুড়িয়ে বাতাস ঢুকছে। চাঁদনির ঠান্ডা লাগছে, গায়ের লোম দাঁড়িয়ে আছে শীতে। একটা সালোয়ার পরে চলে এসেছে ও, সোয়েটারও পরেনি। নিজের গায়ের ওড়নাটা চাদরের মতো করে গায়ে জড়িয়ে নিল চাঁদনি, কিন্তু কাজের কাজ কিছুই হলো না। স্লিকের ওড়না গায়ে থাকা আর না থাকা একই ব্যাপার। দু হাতের তালু মৃদু ঘষে নিজেকে উষ্ণ করার চেষ্টা চালালো ও। আধার বাঁকা চোখে দেখলো ওকে, গম্ভীর স্বরে বলল, সোয়েটার পরে আসলি না কেন? এইটুকু আক্কেল নেই? আমি কি জানতাম বাইরে এত শীত পড়ছে? ফ্ল্যাটে থাকতে তো বোঝা যায় না। জানালা বন্ধ করে দিব? বমি আসবে। তুমি জানো না আমি বদ্ধ বাড়িতে শ্বাস নিতে পারি না। আধার সামনে থেকে খুঁজে একটা জ্যাকেট দিল চাঁদনির হাতে, বলল, ধর, এটা আমার। যেতে যেতে ম্যানেজ কর কোনো মতে। তোমার জ্যাকেট পরবো? ছাপড়ির মতো লাগবে। আধার জ্যাকেটটা ওর হাতে গুঁজে দিয়ে বলল, থাপ্পড় খাবি একদম। এমনিতে একটা কথা অমান্য করেছিস, লাগলে লাগুক। অন্তত ঠান্ডা থেকে তো বাঁচতে পারবি। জ্বর কমেছে এখন তোর? আবার অসুস্থ হওয়ার জন্য চাচ্চুকে বলবো? চাঁদনি আর না পেরে জ্যাকেটটা পরলো। ঠান্ডায় দাঁতে দাঁত লেগে যাচ্ছে, তারপরও ওর আধারের সাথে তেরামি করতেই হবে। জ্যাকেট গায়ে দিতেই ওর ক্ষুদ্র শরীর জ্যাকেটের আড়ালে ডুবে গেল। আধারের জ্যাকেটটা এমনিতেই বড়, ও সব সময় একটু বড় সাইজের হুডি জ্যাকেট পরে। এগুলো নাকি স্টাইল, কিন্তু স্টাইলে আধারকেই ঠিকঠাক লাগে। চাঁদনির মনে হচ্ছে ওকে একটু ঠিক লাগছে না। আগে কেমন লাগছে না লাগছে এসব নিয়ে একটুকু কনসার্ন ছিল না চাঁদনি, কিন্তু ঢাকা আসার পর আধারের বাস খেয়ে নিজের প্রতি এতটা কনসার্ট হয়েছে ও যে এখন লুক নিয়ে ভাবতে ভাবতেই সময় যায় ওর। চাঁদ, হুম। চাঁদনি পাশ ফিরে তাকিয়ে বলল। আধার সামনে দৃষ্টি রেখে নরম স্বরে বলল, আমাকে ছেড়ে না গেলে হয় না? আমি আবার একা হয়ে যাব এই পুরো শহরে, একদম একা। আমার নিজের বলে কেউ থাকবে না। আমি তোমার নিজের কেউ ছিলাম? হ্যাঁ, ছিলি তো। তোকে নিয়েই তো আমি আমার দিনগুলো দুঃখ ছাড়া কাটাতাম। সেটা আমাকে দুঃখ দিয়ে। মাফ করা যায় না। থেকে যা। কি হবে থেকে? একটা ছোট সংসার হবে। কালো মেয়ের সাথে লজ্জা লাগবে না তোমার? ওই সেন্সিটিভিটি নিয়েই তো এসেছিলাম। হৃদয়ে আর কিছু অবশিষ্ট নেই। তোর হৃদয়ে সব কিছু নিঃশেষ হয়ে যাওয়ার পর আমার হৃদয়ে কিছু জন্মানো কি খুব দরকার ছিল? কি জন্ম নিয়েছে? ভালোবাসা। চাঁদনি জানালার দিকে মুখ করলো। ওর এবার কান্না আসছে, ও কেঁদে দিবে। নিজের হাতে সবকিছু শেষ করে দিয়ে আধার এভাবেই ইমোশনাল কথা বলতে আসছে। চাঁদনির হৃদয় গলে যায়, সত্যি গলে যায়। ওর ভালোবাসাটা তো মিথ্যা ছিল না। এই ছেলেটাকে ওর ছোট্ট হৃদয়টা পাগলের মতো ভালোবেসেছে, কিন্তু ভালোবাসা কি আত্মসম্মানের থেকে বড়? না, কখনোই না। একটা মেয়ের বেঁচে থাকার তাগিদই হচ্ছে তার ইজ্জত, তার সম্মান। আধার কেন একটুকু ওর কদর করলো না? ওর অসীম ভালোবাসার বিনিময়ে কেন সব সময় কটু কথায় পেয়ে গেল ওর? চাঁদনি পুরো রাস্তা আর কোনো কথা বলল না, কিন্তু আধার ফিস ফিস করে বলতে থাকলো চাঁদনি যাতে না যায়। ওর এই প্যানপেনানি চাঁদনি টেনে ওঠার আগ পর্যন্ত চলতে থাকবে।
রেল স্টেশনের যাত্রীদের ভিড়। সন্ধ্যা হওয়ার ভিড়টা একটু বেশি। ট্রেন আসছে, যাত্রীরা নামছে, আবার যাত্রীতে পূর্ণ হলে ট্রেন ছেড়ে দিচ্ছে। ব্যস্ত সময়। চাঁদনি যখন প্রথম ঢাকায় এসেছিল তখনও একই পরিবেশ ছিল, একই সময়। কত স্বপ্ন নিয়ে এসেছিল ও, যে ছোট্ট সংসারের কথা আধার আজ বলে ওকে থেকে যেতে বলছে। সেদিন কেন সে সংসারের আশ্বাস আধার দেয়নি ওকে? কেন ওর স্বপ্ন ভেঙে দিয়েছে? চাঁদনি চোখের জল আটকে রাখার চেষ্টা করে। আধার দেখলে খুব বাস মারবে, ছেলেটার কোনো ইমোশন নেই, বেয়াদব একটা। চাঁদনি ঢুক গিল। কাঙ্ক্ষিত ট্রেন এসে থামলো ওদের সামনে। চাঁদনি দুটো বড় বড় ট্রলি নিয়ে এসেছে। আধার ওর পাশ ঘেঁষে দাঁড়ালো, গভীর স্বরে বলল, ভাই, তুই শুধু 1 মাসের জন্য যাচ্ছিস, এত বড় বড় ব্যাগ নিয়েছিস কেন? আর আসবো না। ধাক্কা মেরে ট্রেনের নিচে ফেলে দিব। এখন বিশ্বাস কর, তোর বাপও তোরে বাঁচাতে পারবে না। ভয় পাই না। আধার নাক ফুলিয়ে তাকালো। চাঁদনি গা থেকে খুলে জ্যাকেটটা দিয়ে দিল ওর হাতে। আধার বলল, এক্সাম শেষ হলেই নিতে যাব, মাইন্ডে সেট করে রাখবি সেটা। নিতে গেলে যাতে তোর নকরা দেখতে না হয় আমাকে। চাঁদনি মলিন হেসে বলল, সাবিয়া আপুকে বিয়ে করে নিও। আমি গ্রামে গিয়ে বাবা আর বড় বাবাকে বোঝাবো ডিভোর্স। আর একটা শব্দ মুখ থেকে উচ্চারণ করলে জিভ কেটে ফেলবো। চাঁদনি চোখ সরিয়ে আকিব শিকদারের দিকে তাকালো। আকিব শিকদার বললেন, চলো, সময় হয়েছে। চাঁদনি পা বাড়ালো। আগে আধার ওর হাত চেপে ধরল, করুণ স্বরে জিজ্ঞেস করল, চলে যাচ্ছিস? যাচ্ছি। আমার কথা মনে পড়বে না তোর? না। চ্যাম্পের কথা পর্যন্ত মনে পড়বে তোর? আমি এতটাই বানের জলে ভেসে এসেছি। চ্যাম্প আমাকে যতটুকু ভালোবাসা দিয়েছে এই 8 মাসে, ততটুকু তোমার সাথে আমার দেখাও হয়নি। দেখা হলেও তোমার কটু কথায় জর্জরিত হয়েছি। এর বেশি আর কিছুই নেই। মনে করার সুযোগ কই। কিন্তু আমার খুব মনে পড়বে রে তোর কথা। চাঁদনি টলমলে দৃষ্টিতে তাকালো। আধারের চোখে চোখ রেখে অসহায় গলায় আওড়ালো, তুমি নিজেও জানো না তোমার এক একটা কথার ওজন কতটা ভারী ছিল। সে ভার বহন করার সাধ্য আমার ছিল না। তুমি জানতেও পারবে না তোমার একটা কথার আঘাত কতটা বিশ্রীভাবে আমার হৃদয় ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে। মানুষের কথার আঘাত রুহ পর্যন্ত পৌঁছে যায়। মানুষ ব্যথায় মরে, কথায় মরে। কথার যে কত ব্যথা সেটা শুধু আঘাতপ্রাপ্ত মানুষটাই জানে। আমি চলে যাচ্ছি, সারা জীবনের জন্য চলে যাচ্ছি, আর ফিরবো না, কখনো না। অভিশাপ দিলাম না তোমাকে, তবে নিজের দীর্ঘশ্বাস রেখে গেলাম। আমার দীর্ঘশ্বাস তোমাকে শান্তিতে থাকতে দেবে না। আধার হাত ছেড়ে দিল চাঁদনির। আকিব শিকদার ওর হাত ধরে ট্রেনের ভেতরে নিয়ে গেল। ট্রেন চলতে শুরু করলো। আধার তাকিয়ে থাকলো সেদিকে। ওর গলার কাছে কিছু একটা আটকে আছে, জ্বলছে খুব করে। ও কিছু বলতে চেয়েছিল চাঁদনিকে, পারল না। মেয়েটা শুনলো না। আঘাতের প্রতিদানে আধার এত বিশ্রীভাবে আঘাত পেল। আধারের বুকের উপর বাঁ হাত রাখলো। আশ্চর্য, হৃৎপিণ্ডটা এত জোরে লাফাচ্ছে কেন? এতটা অসহায় কখন হয়ে পড়ল ও চাঁদনিকে ছাড়া? শুধু ঢাকায় চাঁদনি ছাড়া আর কেউই ছিল না তাই? না, পুরোটা জুড়ে শুধু চাঁদনি ছিল। আধার বুঝতে দেরি করে ফেললো কোনটা। আধারের চোখ বেয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। ভাঙ্গা গলায় আওড়ালে ও, বাট আই উইল মিস ইউ সো মাচ। এই জন্য বোধহয় বঙ্কিমচন্দ্র বলেছিলেন, রাগ করিয়া ভ্রমকে ভুলিবার চেষ্টা করলেন। ভুলিবার স্বাদ কি? সুখ যায়, স্মৃতি যায় না। ক্ষত ভালো হয়, দাগ ভালো হয় না। মানুষ যায়, নাম থাকে। চাঁদনি জানালা দিয়ে বাইরে তাকিয়ে আসে। ট্রেন স্টেশন ছেড়ে এসেছে অনেক আগেই। এই জায়গাটিতে বসে আধারের দাঁড়িয়ে থাকা স্পষ্ট দেখতে পাচ্ছিল চাঁদনি। আধার অনেকক্ষণ দাঁড়িয়েছিল, কে জানে কেন। যতক্ষণ আধারকে দেখা যাচ্ছিল ততক্ষণ পর্যন্ত তাকিয়েছিল চাঁদনি। আধার ওর তাকিয়ে থাকা দেখতে পায়নি, তবুও চাঁদনি বাইরে থেকে চোখ সরায়নি। ওর চোখ বেয়ে টুপটুপ করে জল গড়াচ্ছে। বারংবার হাত দিয়ে মুছছে ও। বাতাসের তোড়ে চুলগুলো উঠছে। বিষাদে পরিপূর্ণ হৃদয়। একটা মানুষের সাথে থেকে যাওয়ার আকাঙ্ক্ষা। কিন্তু যতবারই তার মুখের বিষ বাক্য, কালির ড্রাম, নিজের মুখ আয়নায় দেখেছিস, আমার লেভেলে আসিস তুই, তোর জন্য কতবার আর লোক সমাগমে অপমানিত হব আমি, এসব মনে পড়ে যায়।
তখন সে মানুষটার অপমানের কারণ আর হতে ইচ্ছা করে না। কতকাল আর মানুষটাকে অপমান করতো ও, কতবার বন্ধু মহলে প্রতিবেশীদের কাছে কালো বউ নিয়ে লজ্জিত হতো। চাঁদনিও তো একটা মানুষ, আর যাই হোক মানুষের চামড়া গায়ে তো ফসকা পড়ে যায়, সেই ফসকা সারাতে বহু যুগ পেরিয়ে যায়। কেউ তাকে নিয়ে অপমানিত বোধ করছে, নিচু হচ্ছে, তার পরিচয়টা পর্যন্ত কারোর সামনে দিতে লজ্জা পাচ্ছে, এ আক্ষেপ অসহায়ত্ব এই ছেড়ে চলে আসার অসহায়ত্বের চেয়ে কম নয়, বরং বেশি। ও ইট পাথরের শহরে এক বুক স্বপ্ন নিয়ে ও সংসার করতে এসেছিল, কারোর টেকেন অফ গ্রেন্ট হতে নয়। যতবার ইচ্ছে ওকে ভালোবেসে তুলে নেওয়া যায়, আর ইচ্ছে হলেই খেলার মতো ছুঁড়ে ফেলে দেওয়া যায়। চাঁদনি এতটাও ফেলনা হতে আসেনি। আকিব শিকদার কেবিন বুক করেছিলেন দুজনের জন্য, তবে কেবিনটা নিয়ে কিছু একটা সমস্যা হয়েছে। আরেকজন যাত্রী কেবিনটা নিয়েছিল, কালেক্টর ভুলবশত দুজন যাত্রীকে একই কেবিন দিয়ে দিয়েছে। যদিও সে যাত্রী এখনো এসে পৌঁছায়নি, আসবে কিনা সেটাও জানা নেই। তবে সে যদি আসে তবে তাকে কেবিনের ভাগ দিতে হবে, আর কোনো কেবিন খালি নেই। সে খুব ক্ষমতাশীল, প্রভাবশীল। এসব বলে বলে কালেক্টর বেশ চিন্তায় পড়েছেন। আকিব শিকদার বাইরে কথা বলতে গেছেন তার সাথে। একা তিনি কেবিনে থাকলে সমস্যা ছিল না, আরেকজনকে না হয় ভাগ দেওয়া যেত। কিন্তু এখন চাঁদনি আছে, যাত্রী ছেলে, একটা ছেলের সাথে এখন কেবিন শেয়ার করবে তারা। এই নিয়ে ভীষণ বাকবিতণ্ডতা লেগেছে। চাঁদনি অন্যমনস্ক হয়ে বসেছিল, তখনই হুড়মুড়িয়ে আকিব শিকদার ঢুকলেন। চাঁদনি ওনার উপস্থিতি টের পেয়ে তড়িঘড়ি করে চোখ মুছল, স্বাভাবিক হয়ে বসার চেষ্টা করলো। আকিব শিকদার ওর পাশে জায়গা করে বসলেন। চাঁদনি জিজ্ঞেস করতে যাচ্ছিল, তার আগে আকিব শিকদার উদ্ঘৃণ্য স্বরে বললেন, কাঁদছিলে মা? না তো, কাঁদবো কেন? মিথ্যে কেন বলছো? বাবার থেকে কিছু লুকাতে পারবে না তুমি। তুমি বলো, তুমি যেতে চাও না? মন পুড়ছে তোমার? এখানে আসার সময় আমার জন্য কাঁদতে কাঁদতে এসেছো, এখন যাওয়ার সময় কার জন্য কাঁদছো? চাঁদনি কিছুক্ষণ বিস্ময় দৃষ্টিতে তাকিয়ে থাকলো আকিব শিকদারের দিকে, দীর্ঘশ্বাস ফেলে বলল, অনেক দিন ছিলাম তো, সব কিছুর কথা খুব মনে পড়বে। আমার অনেকগুলো বন্ধু হয়েছিল। নতুন বন্ধু নাকি সে ছোটবেলার সিনিয়র বন্ধু? না, চাঁদনি দুপাশে মাথা নাড়ল, বিষাদ কণ্ঠে আওড়ালো, সে কখনো আমার বন্ধু ছিল না। কোনো কালো মেয়ে তার বন্ধু হতে পারে না। মায়াটা একপাক্ষিক ছিল বাবা। সে আমারে তার নখের যোগ্য মনে করে না। আমাকে নিয়ে সে ভীষণ সমস্যায় পড়তো। আকিব শিকদার কপালে ভাঁজ ফেলে তাকালেন, উদ্গ্রীব হয়ে বললেন, মানে আদার কি করেছে তোমার সাথে? তোমাকে কি বলেছে ও? কিছুই করেনি। সে তার সব দায়িত্ব পালন করেছে, তবুও তার কিছুটা না, অনেকটা অনেকটা লজ্জা তো ছিল আমাকে নিয়ে। সে বেস্ট কাউকে ডিজার্ভ করত, সুন্দরী, শিক্ষিতা, অ্যাটলিস্ট আমার মতো কালি ড্রাম আর গাইয়া না। তুমি কেন ওই সুন্দর ছেলেটার সাথে তোমার কালো মেয়ের বিয়ে দিলে বলো? আমার জন্য কি আর ছেলে পাওয়া যেত না? কেন যোগ্যতা থেকে বেশি পাইয়ে দিতে গেলে? এখন তো আমি একুল ওকুল দুই কুল হারালাম। না পাওয়ার যন্ত্রণা তো আমি সহ্য করে নিতাম, কিন্তু পেয়ে হারানোর যন্ত্রণা আমি কিভাবে সইব? আকিব শিকদার কথার খেই হারিয়ে ফেললেন। চাঁদনি জোরে ধরল ওনাকে, ফুপিয়ে কেঁদে বলল, আমার খুব কষ্ট হচ্ছে জানো, খুব খুব কষ্ট হচ্ছে। কিসের জন্য হচ্ছে বুঝতে পারছি না। আধার ভাইকে ছেড়ে চলে এসেছি বলে না তোমার কাছে ফিরতে পারার খুশিতে। আমার ভাগ্যটা তো এমন না হলেও পারতো। আল্লাহ আমাকে একটু ফর্সা রং দিলেই পারতো, অন্তত আমার সংসারটা তো বেঁচে যেত। দেখো কি বোকা আমি। ওই সংসারের জন্য কেঁদে ভাসাচ্ছি, যেটা আমার ছিলই না কখনো। কিন্তু ফর্সা হলে অন্তত ওই সংসারটা আমার হতো। আমার স্বপ্ন, আমার আশা ভেঙে যেত না। আল্লাহ আমাকে শ্যামলা কেন বানালেন? কেন এত দুঃখ দিলেন আমার কপালে? আমাকে কেন সে ভালোবাসলো না? কেন বাবা, কেন? বলো বলো, উত্তর আছে তোমার কাছে? আকিব শিকদার চাঁদনিকে জড়িয়ে ধরার শক্তি পেল না। চাঁদনি হেঁচকি তুলে কাঁদছে, কান্নার তোরে কাঁপছে ওর শরীর, ওর কলিজা এফোর ওফোর হয়ে যাচ্ছে।
আধারকে ও কখনো নিজের ভালোবাসাটা দেখানোর সুযোগ পায়নি। এত অবজ্ঞার পর সেটা দেখানো হলে চাঁদনি ছেসরার পদবি পেত। ভালোবাসা দেখানোটা তখন ভালোবাসা হতো না, হতো ছেসরামো। আকিব শিকদার ওর মাথার উপর হাত রাখলেন। ওনার বুক কাঁপছে মেয়ের চিন্তায়। আধার আর চাঁদনির মাঝে যে কখনো স্বাভাবিক সম্পর্ক ছিল না সেটা ওনার জানার কথা। অন্তত চাঁদনির কথার টোনে সেটা বুঝতে পারতেন তিনি। কিন্তু চাঁদনি যে আধারকে এতটা ভালোবাসতো সেটা তো কখনো টের পাননি তিনি। মনে হচ্ছিল দিন গড়াচ্ছে, দুটো মানুষ একসাথে থাকতে থাকতে তাদের মধ্যকার সম্পর্কটা গাঢ় হবে। আধার হয়তো কোনো একদিন মেনে নেবে চাঁদনিকে, কিন্তু চাঁদনি নিজেই তো থাকতে চাচ্ছে না যেখানে। আধার ওকে আসতেই দিচ্ছিল না। আকিব শিকদার বিমূর্ত স্বরে আওড়ালেন, চাঁদ, তুমি আদারের সাথে থাকতে চাও না? চাঁদনির কান্না থেমে গিয়েছিল। এমন প্রশ্নে আবারও ব্যাকুল হয়ে পড়ল ও। আকিব শিকদারের দিকে উদ্গ্রীব বিস্ময় চোখে চেয়ে বলল, চাই তো, থাকতে চাই, কিন্তু সে তো চায় না। আদার তোমাকে আসতে দিচ্ছিল না চাঁদনি। তো এতে কি প্রমাণিত হয়? সে খুব ভালো অভিনেতা বাবা, খুব সুন্দর অভিনয় করে। তার অভিনয়ের জালে ফেসে যাবা তুমি। যখন মায়া বেড়ে যাবে তখন তোমাকে ছুঁড়ে ফেলে দেবে। তুমি বলো, কালো হওয়া তো আমার অপরাধ ছিল না? আমি শেষ হয়ে গেছি বাবা, আমি মরে গেছি। আমার যে দেহটা দেখছো তুমি, সেটা শুধু মাটির শরীর। এখানে হৃদয় নামের আর কিচ্ছু বাকি নেই। আমি আর ফিরবো না কখনো। তুমি বলো, আমাকে আর ফিরতে দেবে না? আমার সংসার করা হলো না বাবা? এই এক জীবন আমি ওই একটা মানুষের নামে কাটিয়ে দিব। আমার জীবনে আর কেউ আসবে না। তবুও এই অপমান, এই গ্লানি আমাকে তার কাছে ফিরতে দেবে না। আমি প্রতিদিন তার কথার আঘাতে মরেছি। এখন থেকে প্রতিনিয়ত তাকে ছাড়া মরবো, তবুও থাকবো না তার সাথে। একজন ভালো অভিনেতা ভালো প্রেমিক হতে পারে, স্বামী হতে পারে না। আমি তার খেলার পুতুল ছাড়া আর কিচ্ছু না। জানো, কিছু কিছু মানুষ আমাদেরকে ছেড়ে দিতে চায়, কিন্তু তারা নিজ তাগিদে ছাড়ে না। কিন্তু তারা আমাদের সাথে এমন ব্যবহার করে যাতে আমরা তাদেরকে ছেড়ে দিতে বাধ্য হই। তখন কষ্টটাও আমাদের হবে আর দোষটাও। এই যেমন এখন দুটোরই ভাগীদার আমি হলাম। আকিব শিকদারের বুকের উপর পড়ে কাঁদছে চাঁদনি। অনেকদিন পর বাবার বুকটা পেয়েছে সে কাদার জন্য। আধারকে কখনো দুঃখ ছাড়া হাসার কারণ দেয়নি, আবার কখনো কাঁদতেও দেয়নি। কাদার সাহারা হিসেবে নিজেকে দিবে তো দূরের কথা, কাঁদলেই ধমকাতো। ওর নাকি চাঁদনির কান্না পছন্দ না, অথচ কাদার সব কারণ নিজেই বানিয়ে দিত। অনেকটা সময় অতিবাহিত হয়ে গেল। চাঁদনি আকিব শিকদারকে ছেড়ে সজা হয়ে বসল। চোখের জলে চোখ ফুলে গেছে ওর। পাহাড় সম দুঃখ ও নিজের হৃদয়ে চেপে রেখেছিল। এই ফ্ল্যাটে নিজের এক চিমটি কষ্ট বা আবেগ ও আধারকে দেখায়নি। বলতে গেলে পাথর হয়ে থাকতো, অথচ ভেতরে ভেতরে কেমন যে লাগতো ওর। ও যে কতটা ভালোবাসার কাঙ্গাল ছিল কখনো তো বুঝলো না ছেলেটা। কতটা তরপত ও আধারের ভালোবাসা পাওয়ার জন্য। আধার কখনো দেখতে চায়নি, নিজের আবেগ জাহির করে গেছে সব সময়। বেলা শেষে ওকে দোষ দিয়ে গেছে। কেউ বুঝলো না, কেউ না। ট্রেনের দরজা থেকে একটু দূরে দাঁড়িয়ে দেওয়ালের সাথে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে আছে রাত। খুব দ্রুত ট্রেন চলছে, হাঁপাচ্ছে ও। শেষ মুহূর্তে এসে ট্রেন ধরতে পেরেছে। ওর গায়ে একটা ব্ল্যাক হুডি, মাথায় হুডির ক্যাপ কপাল পর্যন্ত টেনে দেওয়া, মুখে মাস্ক খুলে হাতে নিল রাত। চোখ বন্ধ করে লম্বা শ্বাস টেনে নিল। হুডির সাথে আবার মাস্কও পরতে হয়েছে ওর। মাস্ক পরার অভ্যাস নেই ওর। শুধু কেউ যাতে চিনে না ফেলে এজন্য এত পন্থা অবলম্বন। পরিস্থিতি ভালো না, নির্বাচনের আগে তো একটুকু না। রাজনৈতিক দলগুলো উন্মাদ হয়ে পড়েছে ওর পেছনে। কি একটা অবস্থা! বেরিয়ে যে বডিগার্ড ছাড়া ট্রেনে উঠবে সে শান্তিটুকু নেই। সুহাস অনেক আসতে চেয়েছিল, ছেলেটা ওর পাশ ছাড়ে না কখনো, সারাক্ষণ ওর পায়ে পায়ে হাঁটে। ওর আগে ছেলেটা এসে দাঁড়িয়েছিল সেই বিকেল থেকে, অথচ ওর বাড়ি থেকে বেরোতে এতটা দেরি হয়ে গেল। রাত হাঁটা ধরল, কেবিন খুঁজতে থাকলো নিজের। তাড়াহুড়ায় ভুল বগিতে উঠে পড়ল কিনা কে জানে। ভাগ্যবশত কালেক্টরের সাথে দেখা হয়ে গেল ওর।
এক্সকিউজ মি, এই কেবিনটা কোন দিকে? আমি আসলে বুঝতে পারছি না। এই প্রথমবার ট্রেনে উঠল রাত। প্রথমবারই সব উল্টাপাল্টা হচ্ছে ওর সাথে। কালেক্টর টিকিট হাতে নিয়ে কিছুক্ষণ ভেবে বলল, আসুন আমার সাথে। আবার থেমে বলল, এটা তো একজনে বুক করে ফেলেছে স্যার। হোয়াট? এটা আমি বুক করেছি, টিকিট আছে আমার কাছে। সরি স্যার, এই কেবিনটা নিয়ে একটু সমস্যা হয়েছে। ভুলবশত একটা কেবিন দুজনকে দিয়ে দেওয়া হয়েছে। রাত কিছুক্ষণ গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে থাকলো তার দিকে। ঠিক আছে, অন্য কেবিন ম্যানেজ করে দিন। অন্য কেবিন খালি নেই, আমি সিট ম্যানেজ করে দিচ্ছি আপনাকে। রাতের রাগ লাগলো অসম্ভব। আশ্চর্য, ও কেবিন বুক করছে না, কোনোদিন ট্রেনে চড়েনি ও। সিটে করে কি করে যাবে? গম্ভীর স্বরে বলল, আপনি আমাকে কেবিন দেবেন, না আমি অথরিটির সাথে যোগাযোগ করব? স্যার প্লিজ একটু বুঝেন। আপনি আমাকে বুঝেন, কেবিন ছেড়ে আমার যাওয়া সম্ভব না। আচ্ছা আপনি শান্ত হন, আপনি দেরি করে এসেছেন। যারা আগে এসেছে তাদের কেবিনটা দিয়ে দেওয়া হয়েছে, তাদের সাথে কথা বলতে হবে আমাকে। ঠিক আছে, আমাকে যে কোনো একটা কেবিন দিলেই হচ্ছে। কেবিন নিয়ে কি সমস্যার সমাধান হয়েছে? আকিব শিকদার তাকালেন চাঁদনির দিকে। চাঁদনি বাইরে তাকিয়ে আছে। ও ভাবি প্রশ্ন করছে। অনেকক্ষণ তাদের মধ্যে কোনো কথা হয়নি। সে যাত্রী যদি আসে আমাদের কেবিন শেয়ার করতে হবে। চাঁদনি দ্রুত ফিরল আকিব শিকদারের দিকে। বিমূর্ত স্বরে বলল, একটা ছেলের সাথে কেবিন শেয়ার করতাম 6 ঘন্টা। বাবা সিরিয়াসলি, আমার প্রচন্ড ঘুম পাচ্ছে, আমি বসে যেতে পারবো না। চিন্তা করো না, আমি ব্যবস্থা করছি, নিশ্চিন্তে ঘুমাও। তুমি একটু কেয়ারফুলি কেবিন বুক করবা না? আমি কোনোদিন ট্রেনে চড়েছি আম্মা, আর কেয়ারফুলি আমি কেন বুক করব? এটা যারা টিকিট কনফার্ম করেছে তাদের দোষ। ধুর, এর চেয়ে ভালো গাড়ি করে চলে যেতাম। ট্রেনে চড়ার অভিজ্ঞতা নিয়ে গিয়ে যে এমন হবে কে জানতো। তুমি চিন্তা করো না, আমরা কেবিন শেয়ার করব না। হুম। দরজায় ঠকঠকানির আওয়াজ শুনে আকিব শিকদার দরজা খুলে বাইরে গেলেন। কালেক্টর বড্ড অনুনয় করে বলল, স্যার, অন্য সে যাত্রী এসেছেন যিনি এ কেবিনটা বুক করেছিলেন। জানি আমাদের দোষ, তারপরও যদি একটু স্যাক্রিফাইস করেন। আমি কোনো স্যাক্রিফাইস করতে পারবো না, দুঃখিত। যদি আমি একা হতাম ওনার সাথে কেবিন শেয়ার করতে আমার কোনো সমস্যা ছিল না, কিন্তু ভেতরে আমার মেয়ে আছে এবং আমার মেয়ের সেফটির কথা ভেবে আমি কেবিন নিয়েছিলাম। সেখানে একটা যুবক ছেলেকে আমি আমাদের সাথে রাখতে পারি না। রাত বুকের সাথে দু হাত গুজে দাঁড়িয়েছিল। বিরক্তিতে সর্বাঙ্গ তেতে আছে ওর। এতটা জঘন্য দিন আজকের দিনটা। কিছু ঠিকঠাক হচ্ছে না। রাতও তাল মিলিয়ে সাপ সাপ জানিয়ে দিল। আমিও কারোর সাথে কেবিন শেয়ার করতে পারবো না। আকিব শিকদার তাকালেন ওর দিকে। লম্বা একটা ছেলে, কপাল পর্যন্ত হুডির ক্যাপ টানা, চোখ মুখে গম্ভীর ভাব। কালেক্টর বেশ সমস্যায় পড়ে গেলেন। মানুষ কেবিন নেয় প্রাইভেসির জন্য, নয়তো সিটি নিতে পারত। এখন উনি আরেকটা কেবিন কোথা থেকে এনে দিবে? আকিব শিকদার ফট করে বললেন, তুমি একা একটা ছেলে, তোমার কেবিন লাগছে কেন? সিটে করে যাও, তোমার কিসের প্রাইভেসি? রাত কপালে ভাঁজ ফেলে তাকালো। আজব তো, এখন কিসের প্রাইভেসি ওনাকে বলতে হবে? তবুও বেয়াদবি না করে স্বাভাবিক স্বরে বলল, আমার ট্রেনে চড়ার অভ্যাস নেই আঙ্কেল, আর প্রতিটি মানুষের নিজস্ব কিছু প্রাইভেসি থাকে। এখানে তো জেন্ডারের পার্থক্য নেই, মেয়েদের প্রাইভেসি থাকতে পারে, ছেলেদের থাকতে পারে না। আকিব শিকদার কিছু বলল না। কালেক্টর হাল ছেড়ে দিয়ে বলল, কে কেবিনে থাকবেন সেটা আপনারাই ডিসাইড করে নিন। চলে যেতে নিলে রাত বাদ সাধল। শ্লেষাক্ত স্বরে বলল, আমাকে একটা জায়গা করে না দিয়ে আপনি গাছাড়া ভাবে চলে যাবেন, তা তো হবে না। আপনার চাকরি চিন্তা করুন, এতটা ভোগান্তি তো আমি ডিজার্ভ করি না। কালেক্টর মাথায় হাত দিয়ে বলল, আপনারা একটু কম্প্রোমাইজ করেন না ভাই, তাহলেই তো হয়। কেবিন শেয়ার করলে কি সমস্যা? আকিব শিকদার বললেন, অনেক সমস্যা, আপনাকে বলতে হবে? আঙ্কেল, কেবিনটা আমিও বুক করেছি। সো হট, তুমি আগে আসতে পারোনি? কিন্তু আমার কাছে এই কেবিনের টিকিট আছে। কিন্তু আগে আমরা এসেছি। আশ্চর্য, আপনি বারবার একই কথা কেন বলছেন? রাতের মন চাইল কালেক্টরের মাথা ফাটিয়ে দিতে। অনেকটা সময় একই জায়গায় দাঁড়িয়ে থাকার পর অবশেষে আকিব শিকদার হার মারলেন। রাতও বাধ্য হলো কেবিন শেয়ার করতে, নয়তো 6 ঘন্টা সিটে বসে যাওয়া সম্ভব না। চাঁদনি উদাস হয়ে বসেছিল। তখনই আকিব শিকদার রাতকে নিয়ে কেবিনে ঢুকলো। চাঁদনি হকচকিয়ে তাকালো। আকিব শিকদার প্রথমেই ওর কাছে এসে নরম স্বরে বললেন, আমাকে ওনার সাথে কেবিন শেয়ার করতে হবে চাঁদ, এছাড়া আর উপায় নেই।
চাঁদনি চোখ তুলে তাকালো রাতের দিকে। চাঁদনি অসম্ভব অবাক হলো। রাত নির্লিপ্ত, মুখে ভাবনার লেশ মাত্র নেই। চাঁদনি ফিসফিস করে বলল, এটা কি করে পসিবল বাবা? আমি একটু অ্যাডজাস্ট করো না আম্মা। ছেলেটা কোথায় যাবে? মানবতা বলেও তো একটা কথা আছে। যদি ছেলেটা আসার পর আমরা আসতাম, তাহলে তাহলে বুঝি আমরা এই কেবিনে থাকতে চাইতাম না? ও ওকে। চাঁদনি দীর্ঘশ্বাস ফেলে বলল। রাত কাঁধের ব্যাগ সিটে রেখে অন্য সিটে বসলো। ব্যাগ থেকে একটা বই বের করে পড়তে শুরু করলো। চাঁদনি বাঁকা চোখে তাকালো ওর দিকে। ওকে চেনেই না ছেলেটা। কতবারই তো দেখা হলো না। ওকে চেনার কোনো বড় বিষয় না, ওকে মনে রাখাও কোনো ব্যাপারই নয়, কিন্তু অনেকবারই তো দেখা হয়েছিল। উফ, এই ছেলেটার সাথে যতবারই দেখা হয় ততবারই শনির দশা নেমে আসে চাঁদনির কপালে। শেষবার তো মারও খেতে হয়েছিল। এবারে কি হবে কে জানে। চাঁদনি আবারও জানালা দিয়ে বাইরে তাকালো। আবার মোবাইলটা হাতে নিয়ে দেখলো আধার মেসেজ করেছে, লিখেছে,